বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনের শেষে রাতে ঘুমানোর আগে আরেকবার নিজের জন্য 1 ঘন্টা ব্যয় করার জন্য সবাইকে স্বাগতম। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে ঘুম থেকে তুলেই আমি ক্লাসে বসাই, আবার পড়ানোর আগেও ক্লাসে বসাই। এই 2 বার বসানোর কারণে আপনারা আমার প্রতি বিরক্ত, কিন্তু আপনারা যদি একটু কল্পনা করেন, একটু পিছনের স্মৃতিগুলো মনে করেন, তাহলে দেখবেন ছোটবেলায় কিন্তু আপনারা সকালবেলা ঘুম থেকে উঠেই পড়েছেন এবং রাত্রে পড়ে আবার আপনারা ঘুমিয়েছেন। আপনি কিন্তু পুরোপুরি একটা স্টুডেন্ট লাইফে চলে আসছেন। এটা আপনার কাছে একটা ভালো লাগার বিষয়। তাও এই বয়সে আপনাকে কেউ জোর করে বই পুস্তকে না বসিয়ে সাদাসিধাভাবে নরমালি নিজের ইচ্ছায়, অন্যের বিনা প্ররোচনায়, স্বেচ্ছায় সকালবেলা কাঁচা ঘুম থেকে উঠে পড়তে বসতেছেন এবং রাতের বেলাও 1 ঘন্টা নিজের জন্য ব্যয় করতেছেন। খুবই ভালো দিক এটা। সবাইকে শুভেচ্ছা। সকালবেলা আমরা সড়ক পরিবহন আইনের মোটামুটি 5টা ক্লাস করেছি। 5টা ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ প্রায় 39-এর 2 পর্যন্ত গিয়েছি। এটা খুবই একটা ভালো দিক। আপনারা জানেন কিনা জানি না, আপনি যদি একটা পিআরবি মুখস্থ করেন, একটা সড়ক পরিবহন আইনের মুখস্থ করলে আরেকটা কিন্তু আপনার অটোমেটিক মুখস্থ হয়ে যাচ্ছে, যেটা ম্যাজিক। আমি আপনার আগে 62-65 পর্যন্ত পড়েন, তারপর আমি দেখাবো। 66-র পর থেকে আপনাদের একটা ধারাও মুখস্থ করা লাগবে না, শুধু আমি সেট বাই সেট মিলিয়ে দিব, আপনারা অটোমেটিক পারবেন। তার মানে আমি এই সড়ক পরিবহন আইনটা 66 ধারা পর্যন্ত পড়ানোর পরে আমি আরো 2 বার পড়াবো, তারপর আমি 66-র পরে যাব ইনশাল্লাহ। আর এখন রাতের ক্লাস পিআরবির ক্লাস। যে যত ভালো পিআরবি পারে সে তত ভালো পিআরবি বাজ, আমরা বলে থাকি। আর আপনারা যে যত ভালো পিআরবি পারবেন, আপনারা আপনাদের চাকরির লাইফে আপনারা খুবই ভালো গেইনার হবেন এবং যে কেউ চাইলে আপনাকে টুপি পরাইতে পারবে না। এই জন্য সবাইকে স্বাগতম। আমরা আজকে পিআরবি দিয়ে পড়া আমাদের শুরু করব। আজকে আমাদের অত জমজমাট কোনো ক্লাস নাই, তবে আজকে আমাদের পুলিশের কিছু নিষেধাজ্ঞা আরোপ করা আছে, কিছু বিধি নিষেধ করা আছে, কিছু নিষিদ্ধমূলক কাজ আছে যেগুলো আমরা করতে পারবো না। এইগুলো নিয়ে আজকে আমাদের পড়া হবে। তাহলে আজকে যে পড়াটা আমরা পড়ব, এই পড়ার ক্ষেত্রে যে পরীক্ষায় প্রশ্নটা যদি কোনো কারণে আসে, প্রশ্ন আসতে পারে পুলিশের নিষিদ্ধমূলক কাজসমূহ কি কি। তাহলে পরীক্ষায় যে প্রশ্নটা আসতে পারে, আপনারা আমাকে একটু প্রশ্নটা লিখে দেন। এই যে আয়ানা শাকুর, এই নামটা কার আমার মাথায় ঢুকে না। এটা কি আমার ছাত্রের নাম না ছাত্রের বাচ্চার নাম, এটা আমি বুঝতে পারতেছি না। তো আবার পুলিশের লোগো দেওয়া কারণ কি আমি জানি না। যাই হোক, তাহলে আমরা আজকে যে পরীক্ষায় যে পড়ব, প্রশ্ন আসতে পারে, সে প্রশ্নটার নাম হইল পুলিশের নিষিদ্ধমূলক কাজসমূহ কি কি। হাসানুর রহমান, তুমি এখনো ঘুমের ঘরে আছো, এই জন্য তুমি লাগছো মানুষের নিষিদ্ধমূলক কাজ না, মানুষ হবে না, শব্দটা হবে পুলিশের। তাহলে আমরা সবাই একটু লিখে দেই যে পুলিশের নিষিদ্ধমূলক কাজসমূহ কি কি। মনে থাকবে? একটু প্রশ্নটা একটু লিখে দেন যে পুলিশের নিষিদ্ধমূলক কাজগুলো কি কি, এটা একটু লিখে দেন। তাইলে আমরা এখন শুরু করব যে আমাদের পিআরবিতে আমাদেরকে কি কি নিষিদ্ধ করা আছে, কি কি আমাদের নিষেধ করা আছে, কি কি কাজগুলো আমরা করতে পারবো না, এগুলো নিষেধ করা আছে পিআরবি এই আজকে যে ক্লাসগুলো করব 106 থেকে। তাহলে আমরা পড়ব কত থেকে? আজকে 106 থেকে, দেখে আমরা কতটুকু পর্যন্ত যেতে পারি ইনশাল্লাহ। তবে প্রত্যেকে একটু প্রশ্নটা লেখেন। প্রশ্নটা লিখলে আপনার ব্রেনে কাজ করতেছে যে আপনি এই পড়াটা পড়তেছেন। তাহলে সবাই কি রেডি? আমি কি শুরু করব? প্রত্যেকটা ব্যক্তি প্রশ্নটা একটু লিখে দেন
যে পুলিশের নিষিদ্ধমূলক কাজগুলো কি কি। ওকে, তাহলে আমাদের ক্লাস শুরু। আজকে আমার বউ মশা মারা ব্যাটটা আমাকে দিয়ে যায় নাই, কিছু করার নাই, পড়ায় চলে আসি। 106 ধারায় বলা আছে, আমরা যারা পুলিশে কার্যক্রম পরিচালনা করি, সরকারি যেহেতু আমরা কর্মচারী, তাহলে সরকারি কর্মচারী যে আচরণ বিধিমালা আছে, যেহেতু আমরা সরকারি কর্মচারী, সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছি, তাহলে সরকারের যে আচরণ বিধিমালা আছে, সরকারি কর্মচারীদের যে আচরণ বিধিমালা আছে, সেগুলো আমাদের পুলিশ বাহিনীর জন্য কি হবে? বলেন কি হবে? সরকারি কর্মচারীর যে আচরণ বিধিমালা আছে, সরকারি কর্মচারীদের যে নিয়ম কানুন আছে, এগুলো পুলিশ বাহিনীর জন্য কি হবে? বলেন, এগুলো পুলিশ বাহিনীর জন্য কি হবে? প্রযোজ্য হবে 106। তাহলে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি তার নাম যদি সোহাগ গাজী হয়ে থাকে, তাহলে সে সোহাগ গাজী নামে আইডি খুলুক। আমি তার ছেলের নামে বারবার ডাকতেছি, এটা খুবই বিরক্তিকর। তাকে আমি একদিন সময় দিলাম, সে সোহাগ গাজী নামে আইডি খুলে আমাকে রিকোয়েস্ট দেওয়া হোক, নাইলে কিন্তু আমি এই আইডি ব্যান করে দেব, এই আইডি বাদ করে দিব। আমি বাচ্চার নামে ডাকতে পারবো না, বাচ্চার নামে ডাকলে আমার কাছে অস্বস্তি বোধ লাগে। আচ্ছা, তাহলে পিআরবি ও যেটা বলতেছিলাম, তাহলে সরকার একটা গেজেট প্রকাশ করলো যে সরকারি যে অফিস আদালত আছে সেটা বিকাল 3:30 পর্যন্ত রমজান উপলক্ষে চলবে। তাহলে এই যে গেজেটটা প্রকাশ করেছে, আমাদের পুলিশে যত অফিস আদালত আছে এটা আমাদের জন্য প্রযোজ্য হবে। যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের জন্য না। সরকারি যে বেতন ভাতা আছে, যেটা সরকারি বোনাস আছে, এটা আমাদের পুলিশের জন্য প্রযোজ্য হবে। ঠিক সরকারের যে আচরণ বিধিমালা আছে, সরকারি যে নিয়ম নীতি আছে, সেগুলোও পুলিশ বাহিনীর জন্য প্রযোজ্য হবে। তার মানে সরকার যে নিয়মগুলা করবে, সেই নিয়মগুলো পুলিশ বাহিনীও পালন করতে বাধ্য থাকবে। তাহলে পিআরবি 106 পাইলাম, সরকারি কর্মচারীদের যে আচরণ বিধিমালা আছে এটা পুলিশ বাহিনীর জন্য কি হবে? প্রযোজ্য হবে। আচ্ছা, তাহলে এবার আমরা পড়ায় চলে যাই। 107, এখান থেকে আমাদের নিষেধ করা আছে। দেখেন 107, 7 বানান দন্তিয়া স দিয়ে, আর সাংবাদিকতা বানান কি দিয়ে বলেন? 7 বানান যেহেতু দন্তিয়া স, সাংবাদিকতা বানান কি দিয়ে? আচ্ছা, দন্তিয়া স দিয়ে। তাহলে সাংবাদিকতা বানান দন্তিয়া স, 107 বানানো দন্তিয়া স। তাহলে 107 হলো সাংবাদিকতা। তাহলে কোন পুলিশ অফিসার তার কর্মস্থলে কোন ধরনের সংবাদ সংস্থা, কোন ধরনের পত্রিকা, কোন সংস্থা, কোন বেতার, কোন এজেন্সি বা অন্য কোন সংস্থার সাথে সে কোনোভাবে নিজেকে সংযুক্ত করতে পারবে না। এর অর্থ বুঝছেন? বাংলা লাফাইল, সে সাংবাদিকতা করতে পারবে না। কারণ তাহলে কি হয়, আমাদের বাংলাদেশে যে 64টা এসপি আছে, এই 64 জন এসপি কে যদি বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সংবাদ সংস্থা নিয়োগ দেয়, তাহলে কিন্তু তার কাছে সারা বাংলাদেশের তথ্য তারা সেকেন্ডের ভিতরে পাবে। কারণ একটা জেলায় যত কিছু ঘটে সব এসপি স্যারের নখ দর্পণে মুহূর্তের মধ্যে চলে আসে। তাই এই জন্য বলা আছে, এই আমাদের যারা পুলিশের যারা চাকরি আছে, পুলিশে যারা কর্মরত আছি, তারা কোনোভাবেই সাংবাদিকতা করা, সংবাদ সংস্থার সাথে পরিচিতি রাখা, কোনো বেতারের সাথে পরিচিত রাখা, কোনো মাসিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, কোনো প্রচার সংস্থা, যত কিছু আছে, মিডিয়া বলতে যা বোঝায়,
এদের কারো সাথে কোনো রকম সম্পর্ক, কোনো ধরনের চাকরি, কোনো ধরনের কার্যক্রম, কোনো ধরনের কোনো কিছুর সাথে নিজেকে জড়ানো যাবে না। ক্লিয়ার? তাহলে কোনো প্রচার সংস্থা বা কোনো সংবাদ সংস্থা তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। 107 ক্লিয়ার আমরা? আচ্ছা, 108 বলা আছে প্রত্যেক পুলিশ অফিসার তার নিজস্ব ব্যক্তিগত মতামত সে গঠন করতে পারবে, নিজস্ব ব্যক্তিগত মতামত সে প্রকাশ করতে পারবে, কিন্তু সরকার যদি কোনো নীতিমালা তৈরি করে, সরকার যদি কোনো নিয়ম নীতি তৈরি করে, সরকারের এই নিয়ম নীতির সমালোচনা করা যাবে না। বুঝতে পেরেছেন? সরকারের কাছে মনে হয়েছে অফিস টাইম বিকাল 3:30 জায়গায় 4:30 করবে, এটা সরকার নীতিমালা তৈরি করেছে, আপনি এই নীতিমালার সমালোচনা করতে পারবেন না। সরকার বলেছে 5 লাখ টাকার উপরে যদি কেউ ব্যাংক লোন নেয় কমিউনিটি ব্যাংক থেকে, তাহলে অবশ্যই তাকে টিএন সার্টিফিকেট দিতে হবে, এই নীতির সমালোচনা করা যাবে না। সরকার বলেছে আপনাকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে, মানে সরকার আপনার যেটাই তৈরি করবে, যে ধরনের নীতিমালা তৈরি করুক, বাংলা আলাপ হলো তার কোনো সমালোচনা করা যাবে না। সমালোচনা শব্দের অর্থ হলো খারাপ চিন্তা বা খারাপভাবে এটাকে উপস্থাপন করা যাবে না। ক্লিয়ার? তাহলে অবশ্যই হ্যাঁ, যেটা বাংলা কথা হলো সরকারের সমালোচনা করা যাবে না। আপনি ভোট কখন দিতে পেরেছেন বা ভোট কি হয়েছে না হয়েছে, কত পার্সেন্ট ভোট হয়েছে, কারা ভোট গ্রহণ করেছে, বাংলা আলাপ হলো সরকার কি করবে না করবে তার কোনো কিছু নিয়ে আপনার কোনো আলোচনা সমালোচনা কোনো কিছুই করা যাবে না। ওকে, তাহলে আবার একটু আসি। 106 পেলাম সরকারের যে আচরণ বিধিমালা আছে এটা পুলিশ বাহিনীর জন্য প্রযোজ্য হবে। আর কোনো পুলিশ অফিসার কোনো ধরনের প্রচার সংস্থার সাথে, কোনো সংবাদ সংস্থার সাথে নিজেকে জড়িত করা যাবে না। 107 সরকারের নীতিমালা সমালোচনা করা যাবে না। 108 ওই যে পারহানা রাহেন খুব সুন্দর একটা কমেন্ট করেছে, সে বলছে নেগেটিভ মন্তব্য করা যাবে না, সুন্দর কথা বলছে। এবার আসি 109। আমরা কি করি, মেস থেকে টাকা পয়সা ধার নেই কি করে, রেশন কার্ড বন্ধক দিয়ে। আচ্ছা, আমরা যারা কর্মস্থলে বিভিন্ন ম্যাচ ম্যানেজারের কাছ থেকে আমরা কি করি, রেশন কার্ড বন্ধক দিয়ে টাকা নেই। তো রেশন কার্ড বন্ধক দেওয়ার নিয়ম না থাকার কারণে আমরা টাকা ধার নিয়েছি বলে আমরা বিভিন্ন মন্তব্য লিখি বা বিভিন্ন ডিট করি। আইনে বলা আছে কোন পুলিশ অফিসার তার কর্মস্থলে স্বাভাবিক লেনদেন ব্যতীত কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স যেগুলো আছে এদের সাথে অথবা আপনার কর্মস্থলে সাধারণ কোনো লেনদেন ছাড়া অন্য কোনো লেনদেন অথবা কোনো ধার দেনা অথবা কোনো ঋণ অথবা কোনো কিছু করা যাবে না। কথাকে বুঝতে পেরেছেন? এখন যদি আপনি আমার বলেন স্যার কমিউনিটি ব্যাংক থেকে আমাকে লোন দিচ্ছে, সেটা কি? কমিউনিটি ব্যাংক হলো আমাদের নিজস্ব লোন, নিজস্ব ব্যাংক, সেখান থেকে আপনি লোন নিতেছেন, সেটা আলাদা হিসাব। আর অন্যান্য ব্যাংক থেকে আপনি যদি লোন নেন, সেটা সরকারি যে রুলস আছে সেটা অনুসরণ করে যদি আপনি নিয়ে থাকেন, সেটাও আলাদা হিসাব। কেমন? যেমন হাউস লোন, সরকারি কর্মচারীদের জন্য হাউস লোন করেছে, আপনি ব্যাংক থেকে বিধি মোতাবেক হাউস লোন নিয়েছেন, হাউস, সেটা আলাদা হিসাব। কিন্তু এমনি এছাড়া আপনি ওই যে বিভিন্ন মাল্টিপারপাস কোম্পানি, বিভিন্ন সমবায় সমিতি, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, ম্যাচ ম্যানেজারের কাছ থেকে, এদের কাছ থেকে কোনো ধরনের কোনো টাকা পয়সা ধার নেওয়া, ধার দেওয়া, কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানের সাথে স্বাভাবিক লেনদেন ছাড়া অন্য কোনো লেনদেন করা যাবে না। ক্লিয়ার? তাহলে টাকা পয়সা ধার নেওয়া দেওয়া কিছুই করা যাবে না, শুধু মাস শেষ হলে আমার যে পেমেন্ট, স্যারের যে সম্মানী, সেটা পরিশোধ করা যাবে। 109।
তাহলে টাকা পয়সা ধার নেওয়া দেওয়া এগুলা কোনো কিছু করা যাবে না। তাহলে আপনি টাকা পয়সা ধার দিতেও পারবেন না, ধার নিতেও পারবেন না। 109। আচ্ছা, এখন আসি 110। 110-এ বলা আছে আইজিপি স্যারের লিখিত অনুমতি ব্যতীত কোন পুলিশ অফিসার তার কর্মস্থল ব্যতীত অন্য কোনো কর্মে নিজেকে নিযুক্ত করতে পারবে না, কোন ব্যবসা বাণিজ্যে নিজেকে নিয়োজিত করা যাবে না। এটা বুঝতে পারছেন? তাহলে 110-এ পেলাম লিখিত অনুমতি ছাড়া কোন পুলিশ অফিসার কোন নিলামে অংশগ্রহণ করা, কোন ডাকে অংশগ্রহণ করা, কোন ধরনের কি লেখছে বৈধ পেমেন্ট ছাড়া আপনার সম্মানী। ও আচ্ছা, এটা বৈধ পেমেন্ট, তাহলে ঠিক আছে। তাহলে 110-এ বলা আছে নিলামে অংশগ্রহণ করা, ডাকে অংশগ্রহণ করা অথবা কোন ধরনের ব্যবসা বাণিজ্য করা, এগুলো কোনো কিছুই করা যাবে না। 110। তাহলে 168 আমরা পাইছিলাম মনে হয়। 168-তে কি আছে? ব্যবসা বাণিজ্য করলে সরকারি কর্মচারী কর্তৃক তার শাস্তি, পেনাল কোডের 168। আর এটা পুলিশ আইনের 10-এ বলা আছে যে কোন ধরনের কর্মস্থল নিজ কর্মবিধিত অন্য কোন কর্মে নিজেকে নিয়োজিত করা যাবে না। পুলিশ আইনের 10, পিআরবি হইল 110, যে আপনি আইজিপি মহোদয়ের অনুমতি ছাড়া কোন ধরনের নিলামে অংশগ্রহণ করা, ডাকে অংশগ্রহণ করা, কোন ব্যবসা বাণিজ্য করা, এগুলো কোনো কিছুই করতে পারবেন না। ক্লিয়ার? তাহলে নিলামে অংশগ্রহণ করা অথবা কোনো ডাকে কোনো কিছু ক্রয় করা অথবা এই ধরনের ব্যবসা বাণিজ্য করা, এগুলো কোনো কিছুই করা যাবে না 110-এ। তাহলে 110-এ শুধু ব্যবসা বাণিজ্য না, নিলামে অংশগ্রহণ করা, ডাকে অংশগ্রহণ করা, ব্যবসা বাণিজ্য করা, এগুলোকে ইঙ্গিত করেছে। এই জন্য ব্যবসা বাণিজ্য করলে 168, আর যদি নিলামে অংশগ্রহণ করে তাহলে আবার 169। ওকে, এবার আসি 111। 111 তো বলা আছে কোন সরকারি কর্মচারী যে জেলায় তার বদলির আদেশপ্রাপ্ত হয়েছে সে জেলায় যদি তার ইতিপূর্বে কোনো শেয়ার থাকে তাহলে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি আইজিপি মহোদয়কে অবগত করতে হবে। মানে বুঝতে পারছেন? আপনি একটা জেলায়, যে জেলায় কর্মরত আছেন, ভালো কথা, আপনি চাঁদপুর জেলায় কর্মরত আছেন, আপনার এখন চিটাগং জেলায় বদলি হয়েছে, কিন্তু চিটাগং জেলায় আপনার আগে থেকে ওখানে একটা শেয়ার আছে, আপনার ওখানে একটা ব্যবসা আছে, বা ওখানে আপনার একটা কোনো লাভের কোনো একটা প্রতিষ্ঠান আছে। এখন আপনি যদি ওই চিটাগং জেলায় পোস্টিং হন আর সেখানে যদি আপনার আগে থেকে এই ধরনের কোনো কিছু শেয়ার থাকে তাহলে আপনি বিষয়টা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে লিখিতভাবে আইজিপি মহোদয়কে অবগত করতে হবে। 111-1 মানে ক আর কি। আর 111 খতে বলা আছে সরকার থেকে বিশেষভাবে অনুমতি প্রাপ্ত না হলে, সরকার থেকে বিশেষভাবে অনুমতি প্রাপ্ত না হলে আচ্ছা সরি একটু বলেছে, তাহলে 111 ক পাইলাম যে আপনার আগে থেকে যদি ওই জেলায় কোনো শেয়ার থাকে তাহলে আপনি সেটা লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আপনি আইজিপি কে জানাবেন। এটা হলো 111 ক। আর 111 খ বলা আছে আপনি যদি কোনো জেলায় কোনো দানপত্রের মাধ্যমে অথবা কোনো উপহার মাধ্যমে বা পূর্বে থেকে পৈতৃক ভাবেও যদি কোনো শেয়ার বা কোনো জমি জমা পেয়ে থাকেন সেইগুলোর বিষয়েও আপনাকে আইজিপি মহোদয়কে লিখিতভাবে অবগত করতে হবে। পেনাল কোডের সাথে পিআরবি দেওয়ার দরকার নাই, কারণ পেনাল কোড কিন্তু পুলিশের জন্য না, পেনাল কোড সবার জন্য। এজন্য পেনাল কোডের সাথে অন্য কোনো কিছু আসবে না। পেনাল কোডের সাথে কোনো আমলে পিআরবি আসে না, মনে থাকবে। পেনাল কোড একা স্বতন্ত্র, পেনাল কোডের সাথে অন্য কোনো আইন আসে না।
তাহলে 111 যদি আমরা বাংলা লাফে যাই, 111 বাংলা লাফ হইল আপনার যদি কোনো জেলায় আগে থেকে কোনো শেয়ার থাকে বা আগে থেকে কোনো সম্পত্তি থাকে, আগে থেকে কোনো দানের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি থাকে এবং সেই জেলায় যদি আপনার কোনো বদলি হয়, তাহলে আপনি এই বিষয়টার সাথে সাথে এই সম্পত্তির বিষয়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আইজিপিকে অবগত করতে হবে। 111 আরো সহজ করে বলি বাংলা আলাপ, যেখানে আপনার পুষ্টিং হয়েছে সেখানে যদি আপনার কোনো সম্পত্তি থাকে সেটা আপনি লিখিতভাবে আইজিপি স্যারকে অবগত করতে হবে। 111 এবার বুঝতে পারছেন? আর আমি আবার বলি, পেনাল কোডের সাথে কোনো পিআরবি হবে না। এজন্য পেনাল কোডের সাথে কেউ কোনো ভুলে কোনো পিআরবি দিবেন না। পেনাল কোড একাই স্বতন্ত্র, পেনাল কোডের সাথে অন্য কোনো কিছু আসে না। তাহলে আবার একটু আসি, সরকারি কর্মচারী যে আচরণ বিধিমালা আছে এটা আমাদের পুলিশের জন্য প্রযোজ্য হবে 106, সাংবাদিকতা করা যাবে না 107, সরকারের যে সমালোচনা করা যাবে না 108, এরপরে টাকা পয়সা ধার নেওয়া দেওয়া বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের সাথে স্বাভাবিক লেনদেন ছাড়া অন্য লেনদেন নিয়ে বলা আছে 109, নিলামে অংশগ্রহণ ডাকে অংশগ্রহণ নিয়ে বলা আছে 110, পূর্ব থেকে কোনো সম্পত্তি অন্য কোনো জেলায় থাকলে সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আইজিপি কে জানাইতে হবে 111-তে। এতটুকু পর্যন্ত সবাই কি পারি? 111 পর্যন্ত সবাই পারি? 111 পর্যন্ত পারি কিনা? আচ্ছা, তাহলে এখন সুন্দর একটা পিআরবি পড়ি 112। এখন আপনার কর্মস্থল কোথায় আমাকে একটু বলেন। মনে করেন আপনার কর্মস্থল হলো ডিএমপি মানে ঢাকায়, আপনার কর্মস্থল হলো চুয়াডাঙ্গা, আপনার কর্মস্থল হলো মেহেরপুরে। আপনার যেখানে কর্মস্থল আছে সেই কর্মস্থলে মানে বাংলা আলাপ হলো, সরি ভুলেছে মিস্টেক, আপনার নিজ জেলা যে জেলায় আছে এই নিজ জেলা ব্যতীত, আপনার নিজ জেলা যেটা এই নিজ জেলা ব্যতীত আপনি যদি অন্য কোনো জেলায়, আপনি অন্য কোনো জেলায় আপনার নিজ নামে, স্ত্রীর নামে, আত্মীয় স্বজন নামে অথবা অন্য কোনো কারো নামে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবেন না, আপনার নিষেধ করে দিচ্ছে। তাহলে আপনার নিজ জেলা যদি ভোলা হয়, একমাত্র ভোলায় আপনি সম্পত্তি ক্রয় করতে পারবেন স্থাবর সম্পত্তি, কিন্তু ভোলা বাদ দিয়া পাশের জেলায় বাংলা লাভ হইল আপনার নিজ জেলা ব্যতীত অন্য কোনো জেলায় আইজিপি মহোদয় লিখিত অনুমতি ছাড়া কোনো ধরনের স্থাবর সম্পত্তি আপনি ক্রয় করতে পারবেন না। নিজের নামে, স্ত্রীর নামে, আত্মীয় স্বজন নামে, কন্যার নামে, কারো নামে কোনো ধরনের সম্পত্তি ক্রয় করা যাবে না। ক্লিয়ার? 112 কি পারি? তাহলে নিজ জেলা ব্যতীত অন্য কোনো জেলায় আইজিপি স্যারের লিখিত অনুমতি ছাড়া কোনো ব্যক্তি নিজের নামে, স্ত্রীর নামে, কন্যার নামে, সন্তানের নামে, শালীর নামে, আত্মীয় স্বজন নামে, বান্ধবীর নামে অথবা অজানা কোনো ব্যক্তির নামে কোনো ধরনের স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবে না। 112 এটা কি পারি? এখন আমরা যে পিআরবিটা পড়ব সবচেয়ে চিরন্তন সত্য, বাস্তবতার সাথে মিল আছে, সময়ের সাহসী কণ্ঠস্বর এবং অত্যন্ত যুগোপযোগী, এবং যে পিআরবিটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং কার্যকর হয় এই পিআরবিটা পড়ব এখন আমরা 113। 113তে বলা আছে কোন ঊর্ধ্বতন পুলিশ অফিসার তার অধস্থন কোন পুলিশ অফিসারকে কোনোভাবেই ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না। ক্লিয়ার? তাহলে 113 কি মিল আছে বাস্তবের সাথে? কোন ঊর্ধ্বতন পুলিশ অফিসার তার অধস্থনকে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না। 113 পারবেন?
কোনো ঊর্ধ্বতন পুলিশ অফিসার তার অধস্তনকে কোনোভাবেই ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না। 113, যেটা বাস্তব, যেটা সুন্দর, যেটা সাবলীল, যেটার মিল আছে, যেটা কার্যকর আছে, যে পিআরবিটা সবাই পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে, সেটাই বললাম। আচ্ছা, হরতাল অবরোধ দিয়ে আপনাকে নিষেধ করেছে কোনো ধরনের গাড়ি বের করা যাবে না। আপনি একজন ড্রাইভার, আপনি যদি নিজ খরচে নিজ ক্ষমতায় একটা গাড়ি আপনি রাস্তায় বের করেন, এতে যদি এই গাড়িটা ভাঙচুর হয়, তাহলে এটা আপনার গাফলতির কারণে ভাঙচুর হয়েছে কিনা বলেন। যদি সরকারি কাজে আপনি গাড়ি বের না করে ব্যক্তিগত কাজে নিজের ইচ্ছায় যদি কোনো গাড়ি যদি হরতাল অবরোধ দিয়ে রাস্তায় বের করেন, আর এই গাড়িতে যদি কোনো অ্যাক্সিডেন্ট করে, কোনো দুর্ঘটনা ঘটে, এটার জন্য আপনার নিজের গাফলতি আছে কিনা। আচ্ছা, অথবা আপনি একটা লিফট অপারেটর, লিফট আপনি ভালো মতো চালাইতে পারেন না, অথবা লিফটটা আপনি চালিয়ে দিয়ে চলে গেছেন, সরকারি 3 দিন বন্ধ, লিফটটা একটা 3 দিন চলার কারণে সার্কিট ব্রেকার নষ্ট হয়ে গেছে, অথবা কোনো কিছু হয়ে গেছে। আরো যদি সহজ করে বলি, আপনার গাফলতির কারণে যদি কোনো সরকারি সম্পত্তির কোনো ক্ষতি হয়, তাহলে এই ক্ষতিপূরণটা আপনার কাছ থেকে আদায় করার জন্য আদেশ দেওয়া যাবে। বাংলা আলাপ হল, আপনার গাফলতির কারণে যদি কোনো সরকারি সম্পত্তির ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণটা আপনার কাছ থেকে আদায় করা যাবে। এটা আমি ড্রাইভারকে দিয়ে উদাহরণ দিয়েছি, ড্রাইভার না, এটা যেই কোনো সরকারি সম্পত্তি যার কাছে জিম্মা থাকবে, তার গাফলতির কারণে যদি এটা কোনো ক্ষয়ক্ষতি হয়, এই ক্ষয়ক্ষতিটা তার কাছ থেকে আদায় করা যাবে। 114 পারবেন? তাহলে আবার একটু আসি। 106 বলা আছে আচরণ বিধিমালা প্রযোজ্য, 107 সাংবাদিকতা, 108 হইল বলা আছে সরকারের নীতির সমালোচনা, 109 টাকা পয়সা ধার নেওয়া দেওয়া, 110 বলা আছে নিলামে অংশগ্রহণ, 111 বলা আছে পূর্ব থেকে কোনো সম্পত্তি থাকলে ওই জেলায় আইজিকে জানানো, 112 বলা আছে নিজ জেলা ছাড়া অন্য জেলায় সম্পত্তি কেনা যাবে না, 113 বলা আছে অধস্থানকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে। যাবে নাকি যাবে না? পিআরবি 113 কি আছে? অধস্থানকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে। বলেন 113 কি আছে? অধস্থানকে কি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে নাকি যাবে না, কোনটা? এমডি নজরুল ইসলাম ভাই, আজকে 27 তারিখ, আপনি ফেব্রুয়ারি মাসের সম্মানী পরিশোধ করেছেন, আপনার সম্মানী পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে 113 পাইছি না পাই নাই? ও আচ্ছা, যাবে না লেখছেন না? তাহলে 113 বলা আছে ঊর্ধ্বতন পুলিশ অফিসার তার অধস্থানকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। 114 বলা আছে গাফলতির কারণে যদি কোনো সরকারি সম্পত্তির ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণটা যে গাফলতি করবে তার কাছ থেকে আদায় করা যাবে। 114 115 পর্ব আমরা বরিশাল রেঞ্জে যারা কর্মরত আছে তাদের জন্য, খুলনা রেঞ্জে আর সিলেট রেঞ্জে, এই 3 রেঞ্জে যারা কর্মরত আছে তাদের জন্য হলো এখন 115। বরিশাল রেঞ্জ, খুলনা রেঞ্জ আর হলো সিলেট রেঞ্জ, এই 3 রেঞ্জে যারা, আর ময়মনসিংহ রেঞ্জ আছে, এই 3 রেঞ্জে যারা কর্মরত আছে, যেগুলো ছোট রেঞ্জ বা যে সমস্ত রেঞ্জের জেলাগুলো পাশাপাশি, তাদেরকে বলতেছি এই এদের জন্য হইল 115। একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম। আসসালাম। না, হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ।
আমি এসবিতে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো 1.5 বছর। না থাকি নাই, না না না, চলে আসছি। আপনি কই? ও, বুঝতে পারছি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ আছি বলে। আমি একটু ক্লাসে আছি তো, লাইভ ক্লাসে আছি। আপনি চাইলে আমি 20 মিনিট পরে ফোন দেই। হ্যাঁ আচ্ছা, 20 মিনিট পরে দেই, লাইভ ক্লাসে আমি। ওকে ওকে, আসসালাম। ও আচ্ছা, যেটা বলতেছিলাম, যেটা বলতেছিলাম চলে গেছে। কোন জায়গায় আসছি? ও, খুলনা রেঞ্জ, সিলেট রেঞ্জ, বরিশাল রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, এই 4টা রেঞ্জের জেলাগুলা খুব কাছাকাছি, একবারে রসুনের কোয়ার মতো কাছাকাছি। তো এই রেঞ্জে যারা বসবাস করে এদের জন্য পিআরবি হইল কোন পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনোভাবে নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। মানে বুঝতে পারছেন? কোন পুলিশ অফিসার বা কোন পুলিশ সদস্য তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনোভাবে নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। বাংলা আলাপ হইল আপনি বঙ্গা যাইতে পারবেন না। অথচ এই 4টা রেঞ্জের লোক কাছাকাছি থাকার কারণে আমার ধারণা ওরা হয়তো বৃহস্পতিবার শুক্রবারে বাড়ির দিকে যায় বা শনিবারে বাড়িতে যায়। আমি কি 115 বুঝাইতে পেরেছি? 115তে পাইলাম। যদি বরিশাল রেঞ্জের জন্য প্রযোজ্য না হয় তাহলে নাই, বললাম আর কি। আমি বলছি কাছে দেখে, কারণ বরিশাল শহর থেকে ভোলা ছাড়া, আর ভোলাও কাছে, শুধু ভোলা সদরও কাছে। যদি মনপুরা টনপুরা হয় তাহলে একটু দূরে, নাইলে কিন্তু সবগুলা জেলায় কাছাকাছি। বরগুনা একটু হালকা দূরে, পটুয়াখালীও বেশি দূরে না। তাহলে আবার একটু আসি। 115তে বলা আছে যে কোনো পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত, কোন পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত তার নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। আমি ঢাকা রেঞ্জের লোক, ময়মনসিংহে আছি, তাহলে আমার জন্য কি প্রযোজ্য স্যার? আমি বলেছি এই সমস্ত রেঞ্জে যাদের বাড়ি এবং ওই রেঞ্জে যারা চাকরি করে তাদের কথা বলেছি। তাহলে 115 কি আমরা পারি? আচ্ছা, আমরা মারামারি কাটাকাটি না করি, মূল পড়ায় চলে আসি। এই জেলাগুলার কথা বলার অর্থ একটাই, যেন আপনার অন্তত 115 পিআরবিটা মাথার ভিতরে থাকে। এখন ওই যে ফারহানা রায়ন একটা কথা কইছে, আরে ভাই এটা কথার কথা, এটাই, এটা তো আমি কথার কথা বলেছি, এটা বাস্তবতার সাথে মিল থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এটা বলার অর্থ হইলো যেন আপনি 115টা ভালোভাবে মাথায় নেন। বুঝতে পেরেছেন? তাহলে 115তে আমরা পাইলাম যে কোনো পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত নিজ কর্মস্থল সে ত্যাগ করতে পারবে না। ক্লিয়ার? আবার আসি, 106 পাইলাম। আমি যদি বলি রংপুরের লোক ভালো না, তাহলে আপনার বুঝতে হবে এটা আমি হয়তো পড়ানোর স্বার্থে বলেছি। আপনি যেন এই পিআরবিটা সহজে মনে রাখতে পারেন এই জন্য বলেছি রংপুরের লোক ভালো না। তো এটা পড়ানোর স্বার্থে বলেছি, এটা তো বাস্তবতার সাথে নেওয়ার কিছু নাই। বাস্তবতায়
মনে করেন সিনেমার ভিতরে শাকিব খান রিক্সা চালায়, তাই বলে সে কি বাস্তবে রিক্সা চালায়? সিনেমায় সে রিক্সা চালায় দর্শককে সে বিনোদন দেওয়ার জন্য, এটা হল তার মূল ফোকাস। এখানে আমি দু একটা উদাহরণ দেই যেন আপনারা মনে রাখতে পারেন। এই জন্য এটার সাথে যদি বাস্তবতা মিলান তাহলে আমি নিরামিষ পড়ে যাব, আমি আর উদাহরণ দিব না। তাহলে 115 পর্যন্ত আমরা মনে হয় পারি। তাহলে আবার একটু আসি 106 পাইলাম, সরকারি কর্মচারীর যে আচরণ বিধিমালা আছে এটা পুলিশ বাহিনীর জন্য প্রযোজ্য হবে। 107 পাইলাম, সাংবাদিকতা করা যাবে না। 108 পাইলাম, সরকারের কোন ধরনের নীতিমালা সমালোচনা করা যাবে না। 109 পেয়েছি, টাকা পয়সা ধার নেওয়া দেওয়া সংক্রান্ত বিষয়। 110 পেয়েছি নিলামে অংশগ্রহণ নিয়ে। 111 পেয়েছি আগে থেকে কোনো জেলায় সম্পত্তি থাকলে ওই জেলায় আপনার বদলি হইলে বিষয়টা উদ্বোধন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করতে হবে। 112 আমরা পেয়েছি আপনার যে নিজ একটা জেলা আছে, জন্মস্থান যে জেলা, এই জেলা ব্যতীত আপনি অন্য কোনো জেলায় নিজের নামে, স্ত্রীর নামে, আত্মীয় স্বজন নামে, সন্তানের নামে, বন্ধু বান্ধবের নামে কারণ আমি কোনো স্থাবর সম্পত্তি আপনি ক্রয় করতে পারবেন না। 113 পেয়েছি অধস্থনকে কোনোভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। 114 আমরা পেয়েছি যে কোনো সরকারি কর্মচারীর তার গাফলতির কারণে যদি সরকারি সম্পত্তির কোনো ক্ষতি হয় তাহলে এই ক্ষতিপূরণটা তার কাছ থেকে আদায় করা যাবে। 115 পেয়েছি আপনি আপনার কর্মস্থল ব্যতীত উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোনো থাকে কর্মস্থল ত্যাগ করা যাবে না। এই যে আমরা গুলি ট্রেগার হারিয়ে পেলি, আমাদের কাছ থেকে জরিমানা আদায় করে, অস্ত্র হারিয়ে ফেললে অস্ত্রের জরিমানা আদায় করে, লিফট অপারেটর হিসাবে লিফট নষ্ট করে ফেললে লিফটের জরিমানা আদায় করে, মোটরসাইকেল যদি আমরা হারিয়ে ফেলি মোটরসাইকেলের জরিমানা আদায় করে, বিভিন্ন গাড়ি যদি দুর্ঘটনা ঘটায় গাড়ির জরিমানা আদায় করে, এই 114 ধারার ক্ষমতা বলে। তাহলে 114 কি বুঝতে পেরেছি? আর 15 পাইলাম আপনার যে কর্মস্থল আছে উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। পারবেন? আচ্ছা, এখন আসি 116 আজকের ক্লাসের শেষ পিআরবি 17 থেকে আরেকটা সেটআপ, আরেকটা প্রশ্ন। 116তে বলা আছে ইন্সপেক্টর হইতে নিচের পদের পুলিশ অফিসার, কথাটা বুঝেন। ইন্সপেক্টর হইতে নিজের পদের পুলিশ অফিসার যদি নিজ জেলার লোক সদরে আসে, নিজ জেলার লোক যদি তদন্তের কাজে জেলা সদরে আসে তাহলে তিনি বিষয়টা লিখিতভাবে অথবা ব্যক্তিগতভাবে হাজির হয়ে পুলিশ সুপারকে অবগত করতে হবে। কথা বুঝছেন? ধরেন না বরিশালের কোন মেহেন্দিগঞ্জ থানার কোন অফিসার যদি তদন্তের কাজে তিনি যদি সদরে আসে, বাংলা আলাপ হল মেহেন্দিগঞ্জের কোন অফিসার যদি কোনো কাউকে অ্যারেস্ট করার জন্য বা তদন্ত সংশ্লিষ্ট কোনো কাজে জেলা সদরে আসে তাহলে তিনি বিষয়টা লিখিতভাবে অথবা মৌখিকভাবে ব্যক্তিগতভাবে হাজির হয়ে পুলিশ সুপারকে অবগত করতে হবে। তদন্তের কাজে আসলে মানে কাউকে অ্যারেস্ট করতে আসলে, সদরে আসলে। আর অন্য জেলার লোক যদি সদরে আসে ইন্সপেক্টরের নিচে, ধরেন না পিরোজপুর জেলার লোক বরিশাল জেলায় আসছে, তাও যদি সে আসে তাহলে তার যদি কোনো পুলিশি সাহায্য লাগে তাহলে সে লিখিতভাবে সে সাহায্য দাবি করতে পারবে। বাংলা আলাপ হলো সে একটা রিকুইজিশন দিতে পারবে যে আমি অমুক জায়গা অপারেশনে যাচ্ছি, আমার আপনার থানার সংশ্লিষ্ট 10 জন ফোর্স লাগবে। এটা আপনারা ভালো করে জানেন
যে এক জেলা থেকে আরেক জেলায় যদি কেউ কোনো তল্লাশিতে যায়, কাউকে গ্রেপ্তার করতে যায়, কোনো উদ্ধার করতে কোনো কিছু যায়, তাহলে ওই সংশ্লিষ্ট থানা অথবা ফাঁড়ির সাহায্য নেয়। এই পিআরবি 116 দ্বারা ক্ষমতা বলে, 116 বিধি, যেটাকে আমরা সুন্দর করে বললে অধিযাচন পত্র বলি, বা রিকোয়েস্ট লেটার বলি, বা অনুমতি পত্র বলি, বা সাহায্য পত্র বলি, যে যেটা বলে। মনে থাকবে? তাহলে আপনি যদি আপনার জেলার লোক হন, আর সেই ক্ষেত্রে আপনি সদরে গেলে, তদন্তের কাজে গেলে, অফিসার যদি আপনি ওসির নিচে র্যাঙ্ক হয়ে থাকেন, মানে ইন্সপেক্টরের নিচে হন, তাহলে পুলিশ সুপারকে মৌখিকভাবে বা লিখিতভাবে জানাইতে হবে। আর যদি অন্য জেলার লোক এই জেলায় প্রবেশ করে, তার যদি কোনো সাহায্য লাগে, সেই ক্ষেত্রে সে লিখিতভাবে সে সাহায্য সে চাইতে পারবে। 116 এতটুকু আমরা পারি। এই এতটুকু হলো আমাদের আজকের বেচা বিক্রি, এর বেশি আমরা যাব না, অল্প অল্প করে পড়াই। আর আরেকটা কথা বলে দেই, আগামীকাল সকালবেলা কিন্তু ক্লাস আছে। আগামীকাল সকাল 7:30 সড়ক পরিবহন আইনের আমাদের ক্লাস আছে। আগামীকাল সকালেও আমাদের ক্লাস শেষ হবে না, আরো একটা ক্লাস লাগবে। আর 2টা ক্লাস হলে আমাদের সড়ক পরিবহন আইনের মূল যে ধারাগুলো সেগুলো শেষ হবে। আর বাকিগুলো তো শাস্তি আমরা এমনিই পারবো। তার মানে কালকে সকালেও আমি পড়াবো, আলাউদ্দিন হায়াতে বাঁচিয়ে রাখে, পরশুদিন সকালেও পড়াবো। পড়িয়ে আমি মোটামুটি সড়ক পরিবহন আইনটা একটা পর্যায়ে নিয়ে আসব। এই তাহলে আবার আসি পিআরবিতে। 106 পাইলাম যে সরকারের নীতি সমালোচনা করা যাবে না, ইন্সপেক্টরের উপরে হইলে লাগবে না। মিজানুর রহমান খান মিজান ইন্সপেক্টরের উপরে হইলে লাগবে না। না, এখানে পিআরবি ফৌজদারি কার্যবিধি আইন দিতে পারে, না দিলেও সমস্যা নাই। দিলেও দেওয়া যেতে পারে, না দিলেও সমস্যা নাই। তাহলে পিআরবি 106 পেলাম সরকারের আচরণ বিধিমালা, 107 পেলাম সাংবাদিকতা, 108 পাইলাম নীতির সমালোচনা, 109 পেলাম আর্থিক প্রতিষ্ঠানের সাথে স্বাভাবিক লেনদেন ছাড়া অন্য লেনদেন, 110 পেলাম নিলামে অংশগ্রহণ, 111 পেলাম পূর্বে থেকে শেয়ার থাকলে, 112 পেলাম নিজ জেলা ব্যতীত অন্য জেলার সম্পত্তি ক্রয়, 113 পেলাম অধস্থানকে ব্যক্তিগত কাজে ব্যবহার, 114 পাইলাম গাফিলতির কারণে সম্পত্তির ক্ষতি করলে আদায়, 15 পাইলাম কর্মস্থল ত্যাগ করা যাবে না, 16 পাইলাম তদন্তের জন্য আসলে অফিসার ইনচার্জ আসলে নিচের লোক আসলে পুলিশ সুপারকে অবগত করতে হবে। তাহলে বাড়ির কাজ হলো পুলিশের নিষিদ্ধমূলক কাজগুলো কি কি, এই 107 থেকে 116 পর্যন্ত সুন্দর করে 3 লাইন করে প্রত্যেকটা পিআরবির লিখিতভাবে একটা প্রশ্ন, এটা হলো বাড়ির কাজ। মনে থাকবে? তাহলে বাড়ির কাজ কি পারবেন? বাড়ির কাজ হইল সুন্দর করে লিখিতভাবে পুলিশের নিষিদ্ধমূলক কাজগুলো কি কি এটা করে নিয়ে আসবেন। তাহলে পিআরবি যদি আমরা 1 থেকে যাই, পিআরবির 1 থেকে 10 পর্যন্ত যদি যাই, 1-এ বলা আছে সুপারিনটেন্ডেন্ট, 2-এ বলা আছে অধস্থ, না 2-এ বলা আছে সবাই অফিসার হিসেবে গণ্য হবে। আরে ভাই, ইন্সপেক্টর হইতে তার নিচের পদের পুলিশ অফিসার, তার মানে ইন্সপেক্টর সহ। ইন্সপেক্টর হইতে মানে কি, ইন্সপেক্টর সহ তো বুঝাইছে। আর 3-এ বলা আছে অধস্থন পুলিশ অফিসার, 4-এ পেলাম নিরস্ত্র পুলিশ, 5-এ পেলাম রিজার্ভ অফিসার, রিজার্ভ অফিস, 6 হলো সশস্ত্র ইন্সপেক্টর, 1-এর 7-এ বলা আছে রিজার্ভ অফিসার, 1-এর 8-এ বলা আছে কোর্ট স্কট কমান্ডার, 1-এর 9-এ কোর্ট ইন্সপেক্টর, 1-এর 10-এ বলা আছে অফিস ইন্সপেক্টর, 3-এ বলা আছে পিআরবি পুলিশ বাহিনীর জন্য প্রযোজ্য, 4-এর পুলিশের প্রশাসনিক এলাকা, 5-এর 1-এ বলা আছে ফাঁড়ি বা ক্যাম্প, 5-এর 2-এ টাউন আউটপোস্ট, 6-এ বলা আছে পুলিশের বিভিন্ন ইউনিট, 7 হলো পুলিশের প্রশাসনিক ব্যবস্থা, 24 হলো পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ, 30-এ পেলাম আদালতের প্রতি সম্মান, 31-এ বলা আছে উকিলদের প্রতি সম্মান, 32-এ ইউনিয়ন পরিষদ, 33-এ জনসাধারণের সাথে ব্যবহার, 34-এ বলা আছে অবসরপ্রাপ্ত, 35-এ বলা আছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ, 43-এ বলা আছে দাঙ্গা মামলা হইলে, 53-তে বলা আছে এসআর মামলা, 66-তে বলা আছে মামলা প্রত্যাহারের নির্দেশ দিলে পুলিশ সুপারের অনুমতি ছাড়া করা যাবে না,
67তে বলা আছে যদি দণ্ড কম হয় বা জামিন হয় পুলিশ পুনর্বিবেচনার আবেদন করতে পারবে। 68 ক খ গ গহ ও বলিয়া পেলাম কেসদারি হেফাজত। এরপরে চলে যায় 68 পর এদিক দিয়ে নাই 86তে জনকল্যাণমূলক কাজ। 87তে বলা আছে সাদা নিয়ে। 88 ক খ গ বিলে আছে অস্ত্রের লাইসেন্স সংক্রান্ত। 89তে বলা আছে ব্যক্তিগত ব্যাট লাঠি অস্ত্রের ব্যবহার করা যাবে না। 98তে বলা আছে দেওয়ানি মামলা নিয়ে। 99তে বলা আছে ফৌজদারি মামলা সরকারের সাপোর্ট। 100তে বলা আছে যদি অভিযোগ করে মামলা হয় পুলিশ সুপারকে জানাইতে হবে। 105-এ পেলাম আইজিপি স্যারের সাথে সাক্ষাৎ। 106-এ আচরণ বিধিমালা। 107-এ সাংবাদিকতা। 108-এ সরকারের নীতিমালা সমালোচনা। 109 পেলাম আর্থিক প্রতিষ্ঠান। 110-এ বলা আছে নিলামে অংশগ্রহণ। 11তে বলা আছে জেলা শেয়ার। 12তে বলা আছে স্থাবর সম্পত্তি ক্রয় নিয়ে। 13তে বলা আছে ব্যক্তিগত কাজে ব্যবহার। 14তে বলা আছে ক্ষয়ক্ষতি। 15তে বলা আছে কর্মস্থল ত্যাগ করা যাবে না। 16তে বলা আছে লিখিতভাবে পুলিশ সুপারকে অবগত করতে হবে। কি ঠিক আছে? এই 116 পর্যন্ত কি বলছি আমি ঠিক আছে না বাদ গেছে দুই একটা? 116 পর্যন্ত কি আমরা পারি? একশো 116 পর্যন্ত ঠিক আছে? 42-এ বলা আছে সাহায্য চাইলে সাহায্য করতে বাধ্য। 42-এ ক গ্রেপ্তারের ক্ষেত্রে। 42-এ খ আইন শৃঙ্খলা সরকার সম্পত্তি রক্ষা। 43-এ জনসাধারণকে। 44-এ কতিপয় আমলযোগ্য অপরাধ। 45-এ বলা আছে 44-এ কতিপয় আমলযোগ্য অপরাধ দেয়। 45-এ বলা আছে গ্রাম প্রধান হিসাব নবিশ। 46-এ গ্রেপ্তার। 46-এর 1 কথা কার্য দেহ। 2 সকল কৌশল। 3 আগ্নেয়াস্ত্রের ব্যবহার। 47-এ অনুমতি। 48-এ প্রবেশ। 49-এ বাহির। 50-এ অতিরিক্ত বল প্রয়োগ। 51-তে দেহ তল্লাশি। 52-তে মহিলা। 53-তে আপত্তিকর। 54-এর 1-এর প্রথমত আমলযোগ্য ঘর ভাঙ্গা, সরকার, সুরাইমাল, পুলিশ, সামরিক বাহিনী, দেশ বিদেশ। 565 অনুরোধপত্র। ওসি কর্তৃক গ্রেপ্তার, অধস্থন কর্তৃক গ্রেপ্তার, নাম ঠিক আমলের অযোগ্য অপরাধে গ্রেপ্তার, নাম ঠিকানা সঠিক পাওয়া গেলে। 57-3 যদি নাম ঠিকানা সঠিক পাওয়া না যায়। 58-তে অনুসরণ। 59-এর 1 জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার। 2-এ আবার গ্রেপ্তার। 3-এ ছেড়ে দেওয়া। 60-এ ওসির কাছে হাজির। 61-তে 24 ঘন্টা। 62-তে লিখিত প্রতিবেদন। 63-তে জামিন মুসলেখা আদালতের বিশেষ আদেশ। 64-65 ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তার। 66-তে পুলিশের হেফাজত থেকে। 67-তে 47, 48, 49, 68-এর 1-এ সমন। 2-এ সমন কে জারি করবে? 69-এর 1 যার প্রতি। 2-এ যাদের প্রতি। 3-এ কোম্পানি বা প্রতিষ্ঠান। 70-এ সাবালক পুরুষ। 71-এ প্রকাশ্য স্থানে। 72-এ সরকারি কর্মচারী। 73-এ ইখতিয়ারের বাইরে। 93 ক দেশের বাইরে। 74-এ সমনজারি প্রমাণ। 75-এ গ্রেপ্তারি পরোয়ানা। 76-এ ছেড়ে দেওয়া। 77-এ একাধিক পুলিশ অফিসার। 78-এ জমির মালিক। 79-তে অধস্থন। 80-তে কারণ। 81-তে আদালতে প্রেরণ। 82-তে বাংলাদেশের যে কোনো স্থানে। 83-84 ইখতিয়ারের বাইরে ব্যক্তি পুলিশ। 85-তে 20 মাইল। 86-তে আদালতে প্রেরণ। 87-তে হুলিয়া। 87-2 হুলিয়া জারি পদ্ধতি। 88-এর 1 ক্রোক। 88-2 একই আদেশ দিয়ে অন্য জেলায় ক্রোক। 3-এ অস্থাবর। 4-এ স্থাবর। 5-এ পচনশীল 6 6-এ নিরাপরাধ। 7-এ বলা আছে ক্রোকে সম্পত্তি ফেরত। 89-তে ক্রোকে সম্পত্তি ফেরত। 90-তে সমনের অতিরিক্ত পরোয়ানা। 91-তে হাজির হওয়ার জন্য মুসলেখা। 92-তে শর্ত লঙ্ঘন করলে গ্রেপ্তারি পরোয়ানা। 93-তে জামিন মুসলেখা। 93-তে বলা আছে বাংলাদেশের বাইরের সমন। ক খতে হলো গ্রেপ্তারি পরোয়ানা। গতে পাওয়া গেলে। 94-তে আলামত বস্তুর দলিল। 95-তে ডাক পার্সেল। এই দুইটা মিলে 96। 97-তে যাবে না। 98-তে সুরাই মাল জাল দলিল। 99 ক অবৈধ প্রকাশনা। 100 বেআইনিভাবে আটক ব্যক্তি। 102-এর 1 সাক্ষী রাখা। 102-এর 2 জব্দ তালিকা 102-এর 1 অনুমতি। 102-এর 2 প্রবেশ। 102-এর 3 বস্তু। 103-এর 1 সাক্ষী রাখা। জব্দ তালিকা মালিককে 1 কপি দেওয়া। শূন্য জব্দ তালিকা না আসলে 187। 104 আদালতে বিচার চলাকালে দলিলপত্র উপস্থাপন করলে আটক।
105 ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবে। 106 1 আর 2 মিলে বলা আছে আঘাত বা শান্তিভঙ্গের সময় অপরাধ করলে মুচলেখা গ্রহণের আদেশ দিতে পারবে। 106 বলা আছে আপিল করলে দণ্ড বাতিল হলে মুচলেখার আদেশও বাতিল। 107 শান্তি রক্ষার মুচলেখা। 108 রাষ্ট্রদ্রোহমূলক। 109 ভবঘুরের সন্দেহভাজন। 110 বলা আছে অভ্যাসগত। এদের ক্ষেত্রে লিখিত আদেশ দিবে 112-তে, এটা তারা পড়ে শোনাবে বুঝিয়ে দিবে 113-তে, সে না থাকলে তার সমন বা গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে ব্যবস্থা করবে 14-তে, যে নিয়ে যাবে সে এটা 12 ধারার কপি দিবে 15-তে। এবার ওই লোক না আসলে উকিলের মাধ্যমে হাজির হতে পারবে 16-তে, তার বিষয়ে অনুসন্ধান করে তদন্ত করতে পারবে 17-তে, সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে মুচলেখা গ্রহণ করবে 18-তে, না পাইলে তারা অব্যাহতি দিবে 119-এ। বিষয় বলা আছে যখন আদেশ জেলে থাকলে জেল ভোগ করার পর হইতে কার্যকর 20-1। 22 বলা আছে যখন আদেশ দিবে তখন থেকে কার্যকর। 121 বলা আছে যে মুচলেখা দিবে সে সেই অনুসারে চলাফেরা করবে। 22 বলা আছে জামিনদার নিয়ে গেলে গ্রহণ করবে কি করবে না এটা আদালত বিবেচনা করবে। 23 বলা আছে মুচলেখা দিতে অস্বীকৃতি জানালে তারা দায়রা আদালতে প্রেরণ করবে। 24 1 2 3 4 5 6 একে বলা আছে তারে ছেড়ে দিলে মানুষের সমস্যা না হলে ছেড়ে দিতে পারবে। 2 বলা আছে এগুলো কমিয়ে আরো 3 বছর থাকলে 1 বছর কমাইতে পারবে। 3 বলা আছে যদি ছেড়ে দেওয়া হয় কি শর্ত দিবে সরকার নির্ধারণ করবে, ইয়া শর্ত সাপেক্ষে ছেড়ে দিবে 3। সরকার শর্ত নির্ধারণ করে দিবে 4। এই শর্ত লঙ্ঘন করলে গ্রেপ্তারি আদেশ বাতিল করবে 5। পুলিশ গ্রেপ্তার করবে 6। ম্যাজিস্ট্রেট যে কোনো সময় যে কোনো ব্যক্তির মুচলেখা আদেশ বাতিল করতে পারবে 125-এ। জামিনদাররা আবেদন করবে 26-এ, তাদের আবেদন মঞ্জুর করবে 26-এর ক। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের মৌখিক নির্দেশ দিবে 127, না হলে বল প্রয়োগ করবে 128, সামরিক বাহিনী সাহায্য নেবে 129, তাদেরকে দিয়ে ভঙ্গ করবে 130, তারা জেলা ম্যাজিস্ট্রেট কমান্ডে কাজ করবে 131, সরকারের অনুমতি ছাড়া তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না 132। স্থাবর সম্পত্তি নিয়ে ঝামেলা হইলে দুই পক্ষ এটাকে মীমাংসা করবে 145, আর যদি না হয় তাহলে এরা ক্রোক করবে 146, আর মালিকানা নিয়ে বিরোধ নাই, অধিকার ব্যবহার নিয়ে বিরোধ হইলে 147, সরজমিনে তদন্ত করাবে 148, আমলযোগ্য অপরাধ প্রতিরোধ 149, এরা ষড়যন্ত্র হইলে সংবাদ জানানো 150, বিনা পরানে গ্রেপ্তার 151, সরকারি সম্পত্তির ক্ষতি হইলে 152, ওজন মাপা বাটখারা নিয়ে 153, আমলযোগ্য অপরাধ বা এজাহার বা এফআইআর হলে 154, তদন্ত প্রক্রিয়া আমলের অযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া 155 1 2 3, আর গণস্থলে রওনা 156, তদন্ত থেকে বিরত থাকা 57, কিভাবে রিপোর্ট দিবে 158, আদালত গ্রহণ করবেন 159, সাক্ষীকে ডাকবেন 160, মৌখিক জবানবন্দি 161, তাদেরকে স্বাক্ষর নেওয়া যাবে 162, ভয়ভীতি নিয়ে 163, ম্যাজিস্ট্রেট গ্রহণ করলে 164, নিজ জেলার অন্য জেলায় মিলে তল্লাশি 65 66, রিমান্ডে নেবেন 167, তদন্তের ফলাফল জানাবেন 168, ছেড়ে দিবেন 169 70, বাদী বা সাক্ষী গ্রেপ্তার করবেন 171, এবার সুন্দর করে একটা কেস ডায়েরি তৈরি করবেন 172, চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দিবেন 173, অপমৃত্যু নিয়ে হইলে 174, সুরতাল করার জন্য সাক্ষী ডাকবেন 175, পুলিশ হেফাজতে মারা গেলে 176-1, কবর থেকে লাশ তুলবেন 176-2, যেখানে ঘটনা সেইখানে মামলা 177, আবার সরকার চাইলে সেটা পরিবর্তন করতে পারবে 178, 179-তে বলা আছে এক জায়গায় অপরাধ শুরু হয়ে আরেক জায়গায় শেষ 179, আর এক অপরাধের সাথে আরেক অপরাধ সম্পৃক্ত 180, স্পেসিফিক যদি কোনো ঠগ হয় চোর হয় ডাকাত হয় তাইলে 181, এরপরে 182-তে বলা আছে ঘটনাস্থল যদি ভ্রমণ কি হয় অনিশ্চিত হয় 182, ভ্রমণকাল নিয়ে 183, ঘটনাস্থল নিয়ে সন্দেহ হইলে 185, অন্য এলাকার অপরাধী আসলে তারা আদালতে হাজির করার জন্য বাধ্য করা যাবে 186, তারা ওই জায়গা আবার প্রেরণ করা যাবে 187, বিদেশে অপরাধ করে চলে আসলে 188, বিদেশি সাক্ষ্য ব্যবহার করা যাবে 189, ম্যাজিস্ট্রেট যে কোনো অপরাধ আমলে নিতে পারবে 190, তার আসামি তার পছন্দ মতো আদালতে বিচার সালিশ করতে পারবে 191, দুইজন বড় ভাই তার অধস্থনকে দিয়ে যে কোনো ইনকোয়ারি তদন্ত করাইতে পারবে 192, দায়রা আদালত সরাসরি কোনো অভিযোগ গ্রহণ করতে পারবে না 193, সম্ভবত 194 বাতিল। 195 যদি যাই আমরা, আর 195 সরকারি কর্মচারী নিয়ে 195 তো ভুলে গেছি, 195 কি বলেন তো?
195 তো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 194 পর্যন্ত পড়াইলাম। ও হ্যাঁ, সরকারি কর্মচারী তো ঠিকই তো বলছিলাম, ব্রেন তো ঠিকই গেছে সরকারি কর্মচারী নিয়ে। সরকারি কর্মচারী যাতে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাদের অভিযোগ ছাড়া অন্য কেউ করতে পারবে না 194 ইয়া 195। 196 রাজনৈতিক মামলা হইলে, আর 197 রাষ্ট্রদ্রোহমূলক হইলে, 196 ক রাষ্ট্রদ্রোহমূলক হইলে, আর ইন্সপেক্টর নিচেকে তদন্ত করবে না 196 খ। এরপরে 197 কি, যাই হোক আর মাথায় নাই আপাতত। তাহলে আজকে এতটুকুই থাকুক। আগামীকাল সকালবেলা 7:30 সড়ক পরিবহন আইন পড়ানো হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকি, সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।